স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৩৯। এরপর আরও জানাবো ইসরায়েলের হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। তারপরেই জানাবো গাজায় হামলার প্রতিবাদে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে বিচ্ছিন্ন সহিংসতা এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৯ জন। গতকাল মঙ্গলবারও দেশটির রাজধানী নাইরোবি ও উপকূলীয় শহর মোম্বাসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। এ সময় নিত্যপণ্যের চড়া মূল্য আর জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো নাগরিক। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিও করেন তারা। শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। জবাবে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে গত মাসে প্রায় সব পণ্যের উপর কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব পাশ হয় কেনিয়ার পার্লামেন্টে, যা পাশ হওয়ার পরপরই বিক্ষোভে নামে সাধারণ মানুষ। এদিকে আবারও ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্সের সাথে এক যৌথ অভিযানে এই হামলার দাবি করে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া শারবে। জানা গেছে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল দিয়ে বন্দরটিতে আঘাত করা হয়, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে হুতি। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা করা হচ্ছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক অবকাঠামোতে কয়েক দফা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া ফিলিস্তিনের সহমর্মিতার লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ততা আছে এমন অনেক পণ্যবাহী জাহাজকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছেন আরও এক মার্কিন কর্মকর্তা। মারিয়াম হাসানি নামের ওই ব্যক্তি দেশটির স্বরাষ্ট্র বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের পদ ছাড়লেন মোট 12 জন ব্যক্তি। গত মঙ্গলবার 2 জুলাই এক যৌথ বিবৃতি প্রকাশ করেন পদত্যাগকারী কর্মকর্তা। যৌথ বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শিক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা তারিক হাবাস। গাজায় হামলা নিয়ে মার্কিন অবস্থান এবং ইসরায়েলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ নিয়ে হতাশা জানান তারা। বিবৃতিতে বলা হয়, গাজায় হত্যাকাণ্ড এবং মানবসৃষ্ট দুর্ভিক্ষ দায় যুক্তরাষ্ট্র এড়াতে পারে না। সংবিধান সুরক্ষার শপথ নিয়ে দেশটির পররাষ্ট্র, সিভিল সার্ভিস, সেনাবাহিনী বা রাজনীতি সব বিভাগেই কাজ করা হয়, আর সেই শপথ রক্ষার জন্যই পদত্যাগের এই সিদ্ধান্ত। আর এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য নতুন কিছু শর্ত দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার 2 জুলাই বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এই শর্ত দেন গোষ্ঠীর দ্বিতীয় শীর্ষ নেতা শেখ নাইম কাসেম। নাইম কাসেম বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি হলেই ইসরায়েলে হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। তিনি বলেন, ইসরায়েল যদি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই সামরিক অভিযান বন্ধ করে এবং গাজা থেকে সম্পূর্ণভাবে সরে আসে, তাহলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষ তুলনামূলক কম হবে। হিজবুল্লাহর শীর্ষ এই নেতা আরও জানান, তিনি বিশ্বাস করেন না যে ইসরায়েল এখন লেবাননের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার ক্ষমতা আছে বা তারা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল যদি লেবাননকে সীমিত সংঘাত শুরু করতে চায়, যুদ্ধ সীমিত থাকবে সেই আশা তেল আবিবের করা উচিত নয়। নাইম আরও বলেন, ইসরায়েল সীমিত, পূর্ণাঙ্গ বা আংশিক যুদ্ধ যা খুশি বেছে নিতে পারে, কিন্তু দেশটির এটি আশা করা উচিত নয় যে আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলের নির্ধারিত সীমা এবং নিয়মের মধ্যে আটকে থাকবে। উল্লেখ্য যে গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পরই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। সশস্ত্র সংগঠনটির আধুনিক অস্ত্র, অ্যান্টি আর্মার, নির্ভুল ক্ষেপণাস্ত্র বা রকেটের সাহায্যে হামলা চালানোর ফলে এরই মধ্যে বেশ চাপের মুখে পড়েছে ইসরায়েল।
এদিকে ইউক্রেন যুদ্ধের ফলে জার্মানির পোয়াবারো অবস্থা ফুলে ফেঁপে উঠেছে দেশটির অস্ত্র ব্যবসা। শুধু তাই নয়, অস্ত্র রপ্তানিতে রেকর্ড গড়তে চলেছে ইউরোপের প্রভাবশালী এই দেশটি। চলতি বছরে প্রথম 6 মাসে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 7.48 বিলিয়ন ইউরো বা 805 কোটি ডলার। এটা গত বছরের তুলনায় 30%-এরও বেশি। গত 30 জুলাই এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষিতে কিয়েভে জার্মানির অস্ত্র বিক্রি বেড়েছে। অন্যদিকে ব্যাপক পরিমাণে অস্ত্র কিনেছে সৌদি আরবও। জার্মানির রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অন্যতম সমর্থনকারী দেশ। দেশটি যুদ্ধের পর থেকে বিভিন্ন সময় ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। 2021 সালের ডিসেম্বরে জার্মান চ্যান্সেলর ওলাফ গুলজের জোট সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সময় গুলজ প্রতিশ্রুতি দেন তার সরকার অস্ত্র রপ্তানিতে সংযত থাকবে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এমন ন্যাটো সদস্য নয় এমন দেশের ক্ষেত্রে এই নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি গুলজ প্রশাসন। তারা সরকার ক্ষমতা নেওয়ার কয়েক মাস পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এ সময় ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সেই থেকে ব্যাপক পরিমাণের অস্ত্র সরবরাহ করে আসছে। অন্যদিকে সৌদি সাংবাদিক জামাল খায়েশির হত্যার ঘটনায় 2018 সাল থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মান সরকার। তবে গত বছর উপসাগরীয় রাজ্যের অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করে বার্লিন। এরপর সৌদি জার্মান অস্ত্র আমদানিতে শীর্ষ 5-এ ফিরে আসে সৌদি আরব ও ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ন্যাটো সদস্য দেশ না হওয়া সত্ত্বেও ঢালাওভাবে অস্ত্র রপ্তানি করেছে জার্মানি। সার্বিকভাবে প্রায় 6 মাসের মধ্যেই জার্মান সরকার অন্তত 7.48 বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন করেছে। গত বছরও তারা অস্ত্র রপ্তানিতে নিজেদের সর্বকালের সব রেকর্ড অতিক্রম করেছে। 12.2 বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করে জার্মানি। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়বে ইউরোপের এই দেশটি। এখনকার খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।